খবরটা পেলাম খুব ভোরে। নবারুণ সুইসাইড করেছে। নবারুণ মানে নবারুণ ঘোষ, আমার ছোটবেলার বন্ধু, প্রাণখোলা ছেলে, খুব ভালো ছাত্র ছিল। চাকরি জীবনেও খুব ভালো রোজগার করত। আমার সাথে ফোনে যোগাযোগ ছিল, মাঝে মাঝে আমার বাড়িও আসতো। বিয়ে করেছিল তাও বছর তিনেক আগে। চাকরি করে ফ্ল্যাট, গাড়ি কিনেছিল। আর দেখে বা কথা শুনে তো বেশ সুখী বলেই মনে হতো ওকে। সে যে এমনটা করবে সেটা ভাবতেই একটু কষ্ট হচ্ছে। ফোনটা করেছিল তাপস, তাপস রায়। তাপসের সাথে আমার আর নবারুণের বন্ধুত্ব হয় কলেজে পড়ার সময় থেকে। আমি সমর বসু। একসময় আমরা তিনজন খুব কাছের বন্ধু ছিলাম। সিনেমা দেখা, আড্ডা মারা, ঘুরতে যাওয়া, এইসব নিয়ে আমাদের কলেজ জীবনটা দারুণ উপভোগ করেছি। তারপর তাপস বাড়ির চাপে আর উচ্চশিক্ষা করতে না পেরে একটা প্রাইভেট কোম্পানিতে অ্যাকাউন্টের কাজ নিয়ে চাকরি জীবন শুরু করে দিল। আর আমি সরকারি চাকরির জন্য বছর তিনেক চেষ্টা চরিত্র করে একটা কেরানির চাকরি জুটিয়ে ফেললাম। আর নবারুণ এমবিএ পড়তে চলে গেল বাইরে। তারপর বছর দুয়েক আগে তাপসের কোম্পানিতেই বেশ একটা উঁচু পোস্টে জয়েন করলো। তাপস বলেছিল গতকাল রাতে ঘুমের ওষুধ খেয়ে আজ ভোর 3টের সময় নবারুণ মারা গেছে। আমি ভাবতে লাগলাম, যার এত ল্যাভিশ লাইফস্টাইল, এত ভালো কেরিয়ার, সুইসাইডের কি কারণ হতে পারে? তাপসকে ফোন করলাম। হ্যালো তাপস, বলছি তোর এখন কোথায়? হাসপাতালে। বডি পোস্টমর্টমে গেছে, বিকেলের আগে মনে হয় না দেবে। আচ্ছা তাপস, নবারুণ এমনটা কেন করলো বলতো? তাপস আমাকে অবাক করে দিয়ে বলল, সেটা আমাদের কাছে সত্যি খুব আশ্চর্যের। তবে এটা খুনও হতে পারে, অন্তত পুলিশের তো তাই অনুমান। তবে পোস্টমর্টম করার পর সবই পরিষ্কার হবে। কি বলছিস তুই? খুন হয়েছে? সে কি রে? কে কে করলো? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। তুই পারলে এখানে চলে আয়। ঠিক আছে, দেখছি। এই বলে ফোনটা রেখে দিলাম। আমি এখন কল্যাণীতে থাকি, মেস ভাড়া করে। ওখানেই আমার অফিস। আর নবারুণের বাড়ি দক্ষিণ কলকাতায়। গেলে আমার আজকের অফিস কামাই করতে হবে। একবার ভাবলাম চলে যাই, আবার ভাবলাম যদি কোনো ঝামেলায় জড়িয়ে পড়ি। আসলে আমি একটু ভীতু ধরনের, ঝামেলাটা খুব বেশি পছন্দ করি না। বেশি ভিড় দেখলেও পাশ কাটিয়ে চলে আসি। এহেন মার্ডার কেসে যাব, ঠিক হবে কিনা ভাবতে লাগলাম। যদি পুলিশ আমাকে জেরা করে, না, যাব না, ঠিক করে ফেললাম। সকাল 10টার মধ্যে অফিস চলে এলাম, কিন্তু মাথার মধ্যে শুধু নবারুণের ব্যাপারটাই ঘুরতে লাগলো। খুন না আত্মহত্যা, মনটা যেন কেমন করে উঠল আমার। না, অন্তত এটা আমাকে জানতেই হবে। আবার তাপসের মোবাইলে ফোন করলাম। তাপস ফোন ধরেই বলল, কি রে, কখন আসছিস? অফিসে এখন তো খুব কাজ, দেখছি সময় বার করতে পারি কিনা। তা এখন ওখানের কি খবর? খবর আর কি, নবরণের বউ লিপিত বলছে মার্ডার। মার্ডার কে করেছে তাও নাকি বলে দিয়েছে। বলিস কি? তা তা কে করেছে কিছু বলেছে? সেটা আমি এখনো জানি না। তুই পারলে এখানে চলে আয়, একটা কিছু গোলমাল আছে এর মধ্যে। এখন রাখি, বুঝলি? যদি আসিস তাহলে ফোন করে জানাস। রাখলাম। তাপস ফোনটা কেটে দেওয়ার পর আবার ভাবলাম যাওয়াটা উচিত কিনা। না, একবার ঘুরেই আসি। শত হোক বন্ধু তো, অন্তত তার শেষকৃত্যে থাকাটা উচিত। আমি অফিস থেকে হাফ ডে ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম কলকাতা যাওয়ার ট্রেন ধরতে। ট্রেন থেকে নেমে একেবারে হাসপাতালে চলে গেলাম। গেটের কাছেই তাপসকে পেয়ে গেলাম। তাপসের মুখটা বেশ শুকনো, চোখটা লাল। আমাকে দেখে বলল, রিপোর্ট পেতে পেতে সন্ধে 7টা বেজে যাবে, তারপর বডি ছাড়বে। তাহলে তাহলে আমরা কি অপেক্ষা করব নাকি চলে যাব? তাপস আমার কথার উত্তর না দিয়ে বলল, কাল পর্যন্ত নবার সাথে কথা বললাম, জানিস, একবারেও মনে হয়নি ও সুইসাইড করবে। আজ কাক ভরে বৌদির ফোন পেয়ে গিয়ে দেখি এই ঘটনা। কিন্তু তুই যে বললি মার্ডার। আমি না, পুলিশ বলছে। ওদিকে আবার শুনলাম বৌদিও বলেছে এটা 100% মার্ডার।
আর সেটা কে করেছে তাও নাকি পুলিশকে বলে দিয়েছে। পুলিশ যদিও নামটা আমাদের বলেনি। তোর কি মনে হয় তাপস? আমার তো ভাই সুইসাইডই মনে হয়। ওকে কে মারবে? কোনো মোটিভ তো দরকার। আছে হয়তো, সেটার বউ জানে, তুই নাও জানতে পারিস। হুম, হতে পারে। তোদের অফিসে কোনো ঝামেলা হয়নি তো? না ভাই, এমন কোনো ঝামেলা অন্তত আমার মনে পড়ছে না যে তাতে নবারুণ সুইসাইড করতে পারে বা মার্ডার হতে পারে। এমন সময় তাপসের মোবাইলে রিং হলো। তাপস কাউকে আসছি বলে ফোনটা কেটে আমায় বলল, এখানকার লোকাল থানা থেকে ফোন এসেছিল, আমায় ডাকছে। আহ, তুই কি যাবি আমার সাথে? এখন যাবি? ঠিক আছে, চ। হাসপাতাল থেকে মিনিট 40-এর রাস্তা। একটা ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়লাম দুজনে। ট্যাক্সিতে যেতে যেতে আমি একটু কৌতূহলী হয়ে তাপসকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তাপস, লিপি মেয়ে হিসেবে কেমন? মানে ওদের মধ্যে কিরকম সম্পর্ক ছিল? তাপস আমার দিকে না তাকিয়েই বলল, ভালো, সেরকম খারাপ তো কিছু কোনোদিন আমার কানে আসেনি। ওরা রোজ উইকেন্ডে পার্টি করতো, বছরে 2-3 বার ঘুরতে যেত, দেখে তো কোনোদিন খারাপ মনে হয়নি। আমি হঠাৎই বলে বসলাম, তুই এত কিছু জানিস কি করে? নবারুণ আমার সাথে সবকিছু শেয়ার করতো। নবারুণ তো তোর বস ছিল, তাই না? ওটা অফিসে, বাইরে আমরা বন্ধু। ওর বাড়িতেও আমি যেতাম। ওর পরিবারের সাথে আমার একটা বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। ট্যাক্সি এসে থানার সামনে দাঁড়াতে আমরা ভাড়া মিটিয়ে নেমে পড়লাম। পুলিশ অফিসার মিস্টার রুদ্র সান্যাল নবারুণের কেসটা দেখছেন। আমরা তার ঘরে গিয়ে বসলাম। রুদ্রবাবু আমাকে দেখে তাপসকে বললেন, ইনি কে? এ আমার আর নবারুণের কলেজ বন্ধু, খবর পেয়ে এসেছে। রুদ্রবাবু আমার প্রতি খুব একটা উৎসাহ না দেখিয়ে তাপসকে বললেন, নবারুণ বাবুর স্ত্রী তো খুনির নাম বলে দিয়েছেন, এবং ভয়ঙ্কর ব্যাপার হলো, নাম শুনলে আপনি চমকে যাবেন। তাপস আর আমি বেশ উত্তেজিত হয়ে রুদ্রবাবুর মুখের দিকে তাকালাম, কোনো প্রশ্ন না করে। রুদ্রবাবু খুব একটা ভনিতা না করেই বললেন, তাপসবাবু, উনি কিন্তু আপনার নামটাই বলেছেন। আপনি নাকি খাবারে বিষ মিশিয়ে নবারুণকে মেরে ফেলেছেন। কথাটা শুনে আমার গলাটা শুকিয়ে এলো। তাপস শুধু রুদ্রবাবুর মুখের দিকে তাকিয়ে বলল, আমি আমি খুন করেছি? নবারুণ বাবুর স্ত্রী ওরফে লিপি ম্যাডাম কিন্তু তাই বলেছেন, এবং বলেছেন আপনি নাকি নবারুণের কাছ থেকে কয়েক লাখ টাকা ধার করেছিলেন, আর সেটা না দেওয়ার জন্য এই খুনটি করেছেন। আমি এবার বেশ হতভম্ব হয়ে গেলাম। তাপস টাকা ধার করেছে? তা করতে পারে, কিন্তু তা বলে শোধ না দিয়ে খুন করবে? আমি তাপসের দিকে তাকালাম। বেচারার চোখ মুখ পুরো শুকিয়ে কাঠ। রুদ্রবাবু আবার বলে উঠলেন, কাল রাতে তো আপনি নবারুণ বাবুর বাড়ি গিয়েছিলেন, কি তাই তো? হ্যাঁ স্যার, কিন্তু সে তো ঘন্টাখানেকের জন্য। তাও রাত 9টার আগেই আমি চলে আসি। আর আমাকে যখন লিপি ফোন করে স্যার, তখন ভোর 3টে। বিশ্বাস করুন, আমি 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 সত্যিই জানি না। আমি আমি খুন করিনি স্যার। তাপসের গলাটা এবার ভয় মিশ্রিত কান্নায় জড়িয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, তাপস যে গতকাল রাত্রে নবানুনের বাড়ি গেছিল তা তো আমায় জানায়নি। এবার সত্যি তাপসকে আমার একটু সন্দেহ হলো। রুদ্রবাবু এবার বললেন, দেখুন তাপসবাবু, খুন আপনি করুন বা না করুন, কিন্তু আপাতত আপনি এতে বেশ ভালো রকম ভাবে জড়িয়ে গেছেন। পুরো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনি রোজ থানাতে রিপোর্ট করবেন, না হলে কিন্তু আপনাকে আমরা অ্যারেস্ট করব। কাল রাতে আপনার নবারুণ বাবুর বাড়ি যাওয়া আর আসা পর্যন্ত পুরো ব্যাপারটা খুলে বলুন তো। তাপসকে দেখে মনে হলো ও কথা বলতেও ভুলে গেছে। আমি এবার ওর মনে একটু সাহস জোগানোর জন্য বললাম, তাপস, সব খুলে বল, না বললে তোর বিপদ কিন্তু আরো বাড়বে। তাপস সামনে রাখা গ্লাস থেকে 3 ঢোক জল খেয়ে বলতে শুরু করলো, কাল সন্ধে 7টা নাগাদ আমি নবারুণের বাড়ি যাই। ও আমার অফিসের বস, কিন্তু আমরা বাইরে খুব ভালো বন্ধু।
আমাকে দেখিয়ে তাপস বলে উঠল, আমরা তিনজন কলেজ লাইফে খুব ভালো বন্ধু ছিলাম। তাপস আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রুদ্রবাবু বলে উঠলেন, আসল জায়গায় আসুন। হ্যাঁ স্যার, সামনে আমাদের অফিসের বোর্ড মিটিং, সেই কারণে একটা প্রেজেন্টেশন বানানোর ব্যাপারে গিয়েছিলাম। আসলে কিছু কিছু কাজ আমরা নিজেদের বাড়িতে বসে ডিসকাস করতাম। ইন্টারেস্টিং। তারপর? বিশ্বাস করুন, ওই ব্যাপারে কথা বলে আমি তারপর আধ ঘন্টার মধ্যেই চলে আসি। এই যে একটু আগে বললেন ঘন্টা খানেক ছিলেন, এখন আধ ঘন্টা হয়ে গেল কি করে? আগে হ্যাঁ স্যার, ওই আধ ঘন্টা থেকে 1 ঘন্টাই হবে। এরপর আমি আর কিচ্ছু জানি না। ঠিক আছে, আগামীকাল আপনাকে আর ভিকটিমের ওয়াইফকে মুখোমুখি জেরা করা হবে। তাপস মাথাটাকে অতি কষ্টে নেড়ে বলল, ঠিক আছে স্যার। তারপর রুদ্রবাবু আমার দিকে তাকিয়ে বললেন, নবারুণ বাবু তো আপনারও বন্ধু ছিলেন, তাই না? হ্যাঁ স্যার, কলেজ বন্ধু। কালকের মুখোমুখি জেরাতে আপনিও থাকবেন। সেদিন রাতে ময়নাতদন্তের খবর এলো নবারুণের পেটে ঘুমের ওষুধ পাওয়া গেছে যথেষ্ট পরিমাণে, আর তার সাথে বিষও পাওয়া গেছে। তবে বিষের পরিমাণটা খুবই কম, তাতে মানুষের মৃত্যু হতে পারে না। অর্থাৎ নবারুণের মৃত্যুর আসল কারণ ঘুমের ওষুধ। আমি তাপসকে বললাম, তাহলে তো লিপির অভিযোগ মিথ্যে, ময়না তদন্তই তো প্রমাণ করে ও খুন হয়নি। তুইও কি মনে করছিলিস আমি খুনি? না না, ওই অফিসার শ্যানালি তো বলছিলেন, তাই আমি বললাম আর কি। তবে কি জানিস, বিষ পাওয়া গেছে মানে হয় তাকে কেউ বিষ দিয়ে নিস্তেজ করে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল, নয়তো ঘুমের ওষুধ খাইয়ে বিষ দিয়েছিল। আচ্ছা, তারপর বল, তুই কি আজ বাড়ি যাবি না থাকবি? চলে যাওয়ারই তো প্ল্যান ছিল, তবে ওই যে রুদ্রবাবু আমায় আবার কাল ডেকেছেন। ও, তাহলে তুই আমার সাথেই চল। আমি তাপসের বাড়িতে গেলাম। একতলা পুরনো বাড়ি, 2টো ঘর, একটা ছোট রান্নাঘর, আর বাইরে একটা ঘেরাও বারান্দা। সেখানে তাপসের মা থাকেন। বেশ বয়স হয়েছে ওনার। আমায় চিনতে পারলেন। বুঝতে পারলাম নবারুণের মারা যাওয়ার ব্যাপারে উনি কিছুই জানেন না। রাতের খাওয়া দাওয়া শেষ করে দেখলাম আমার বেশ ঘুম পাচ্ছে। আমি তাপসকে বললাম সে কথা, কিন্তু তাপস আমায় অবাক করে দিয়ে বলল, তোর সাথে কিছু কথা আছে রে, কালকের জেরার আগে তোর এটা জানা উচিত। জানি না কেন একটা অজানা ভয় আমার বুকটা কেঁপে উঠল। বললাম, নবারুণের ব্যাপারে? হ্যাঁ, দেখ, আমি খুন করিনি। ইনফ্যাক্ট ওকে খুন করার কথা আমার মাথায় কোনোদিন আসেইনি। ও হলো আমার সোনার ডিম পাড়া হাঁস। মানে? নবারুণ ছিল আমার কোম্পানির চিফ অ্যাকাউন্টেন্ট অফিসার, আর আমি অফিসে ওকে রিপোর্ট করতাম। আর আমাদের কোম্পানিতে প্রচুর ক্যাশ লেনদেন হতো, যার পুরোটাই আমি হিসেব রাখতাম, আর ও সেগুলো ভেরিফাই করতো। এতে কি তোদের ব্যক্তিগত কোনো সুবিধা হতো? সুবিধাটা নিত নবারুণ। কিছু ক্যাশ টাকা ও নিজে নিয়ে নিত, যার অফিসিয়ালি কোনো হিসাব থাকতো না। খরচ করতো, আবার মাস পড়লে ওখানে রেখে দিত। আর যেহেতু জিনিসটা আমি জানতাম, তাই ও আমাকেও প্রতি মাসে কিছু করে কমিশন দিত, যেটা ফেরতযোগ্য ছিল না। কাজেই আমি ওই ব্যাপারটাকে বেশ সানন্দে মেনে নিয়েছিলাম। আমি মনে মনে ভাবলাম, খুব উঁচু দরের খেলোয়াড়েরা। বললাম, ব্যাপারটা কিন্তু তোরা ভালো করতিস না। আমার ভাই টাকার দরকার ছিল, কিন্তু ও কেন নিত? 1 লাখের উপর যার মাস মাইনে, ঘরে 2টো মাত্র প্রাণী, তার মাসে অত টাকার কি দরকার হতো কে জানে। কোনো কুঅভ্যাস ছিল কি ওর? মানে মানে জুয়া বা নারী ঘটিত কোনো ব্যাপার? থাকতে পারে, তবে মাইনে ও তো সেরকমই পেত। এগুলো এমন অভ্যাস যে কুবেরের ধনও শেষ হয়ে যাবে। তা তা লিপি কিছু বলতো না ওকে? লিপি কি বলবে? ও তো খুব আধুনিক মেয়ে, বরের সাথে পার্টিতে যাওয়া, মদ্যপান করা সবই করতো। এ তো দেখছি যেমন দেবা তার তেমন দেবী। তা তুই তো বললি ওর সঙ্গে তোর অফিসের বাইরেও যোগাযোগ ছিল, তুই কোনোদিন ওদের সঙ্গে পার্টি করিসনি? তা 2-1বার গেছি বই কি, তবে আমার অত টাকা কোথায়, আর কতই বা পরের পয়সায় ফুর্তি করা যায় বল। আমার তাপসের কথা শুনে মনে হলো পার্টি করতে না পারার জন্য
তাপসের মনে খুব দুঃখ। আমি বললাম, আচ্ছা, তার নবারুণের আত্মহত্যার সঙ্গে এর কি কোনো যোগাযোগ আছে? তোর কি মনে হয়? হুম, থাকতেও পারে। গত 2 মাস ধরে ও যে টাকা কোম্পানির ক্যাশ ফান্ড থেকে সরাতো, সেটা কিন্তু আর ফেরত দিচ্ছিল না। কিন্তু টাকা নেওয়াও কিন্তু কমায়নি। আর আমিও অতদিন চুপ করেছিলাম, কারণ আমার কমিশনের টাকাটা ও দিয়ে দিত। কিন্তু সামনের মাসে অডিট, আর ওখানে এই কারচুপি ধরা পড়তই। আমার তো মনে হয় সে কারণেই আত্মহত্যা করেছে। যদিও খুবই বাস্তবসম্মত কারণ, কিন্তু গোলমেলে ব্যাপারটা হলো নবারুণের পেটে বিষ আর লিপির তোর ওপর দোষারোপ। তাপসকে দেখলাম একটু অন্যমনস্ক থাকতে। আমি তারপর বললাম, টাকার পরিমাণটা কত? 1,10,000 তো হবেই। আমার কাছে ওর পুরো হিসেব আছে। আমি অনুভব করলাম আমি আর কথা বলতে পারছি না। ঘুমের দেশে আমি পা রেখে ফেলেছি। রুদ্রবাবু লিপি আর তাপসকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। আমি পাশে চুপ করে বসে রইলাম। মনে মনে ভাবলাম আমি মাঝখান থেকে এসে ফেঁসে গেছি। লিপির মুখটা রাগে আর শোকে থমথমে। তাপস ভাবলেশীন মুখে বসে। রুদ্রবাবু প্রশ্ন শুরু করলেন। ওকে ম্যাডাম, ময়না তদন্তে কিন্তু আমরা জানতে পেরেছি নবারুণ বাবুর মারা যাওয়ার আসল কারণ অত্যধিক ঘুমের ওষুধ। বিষ পাওয়া গেছে, কিন্তু তা যৎসামান্য। কিন্তু আপনি বলছেন যে তাপসবাবু নবারুণকে বিষ দিয়ে মেরেছে। তা আপনি কি এখনো একই কথা বলবেন? তাপসই খুন করেছে নবারুণকে। কাল সন্ধ্যে 7টায় এসে ওরা দুজনে এক ঘরে বসে নেশা করছিল। আমি নিজের চোখে দেখেছি। তারপর ও চলে যাওয়ার পর নবারুণ রাতে আর কিছুই খেলো না। বলল শরীর খারাপ করছে, বলে শুতে চলে গেল। আর আমি ভোর 3টে নাগাদ দেখি ওর মুখ থেকে গ্যাঁজলা উঠছে। ডাক্তার ডাকার আগেই সব শেষ। পরে আমি বসার ঘরে 2 পাতা স্লিপিং পিল পাই। ওই ঘরে বসেই কাল সন্ধেবেলা দুজনে নেশা করছিল। আমি তাপসের দিকে তাকালাম। ও চুপ করে বসে। মনে হলো সত্যিও দোষটা করেছে। রুদ্রবাবু আবার বলা শুরু করলেন। আর আপনি যে $1,00,000 ব্যাপারটা বললেন সেটা? ও নবারুণের খুব কাছের বন্ধু ছিল, তাই নবারুণ ওকে টাকা পয়সা দিয়ে সাহায্য করত। এই করে প্রায় $1,00,000 ওকে ধার দিয়ে দেয়। এই মাসে আমাদের একটু টাকার দরকার ছিল, কিন্তু ওর কাছে চাইতেই ও আজ দেব কাল দেব করতে থাকে। তাপসবাবু, আপনি এ ব্যাপারে কিছু বলবেন? কাল রাতে আমি গেছিলাম সেটা ঠিক, কিন্তু আমি নেশা করিনি। নবারুণই একা একা নেশা করছিল। বিশ্বাস করুন, আর বিষ বা ঘুমের ওষুধ কোনোটাই আমি দেইনি। আর $1,00,000 তো কোনো প্রশ্নই নেই। আমি ওই টাকা কোনোদিনই নিইনি। রুদ্রবাবু কিছু বলার আগেই লিপি ফোঁস করে উঠল। স্যার, এটা নবারুণই বলেছিল। সে তার বন্ধুকে $1,00,000 দিয়েছে, আর এখন তার অসময়ে ফেরত দিচ্ছে না। আমি মনে মনে ভাবলাম এটা মনে হয় সেই কমিশনের টাকা। নবারুণের মনে হয় টাকার প্রয়োজন হয়েছিল, আর সেই টাকাই মনে হয় ও চেয়েছিল। রুদ্রবাবু এবার বললেন, আচ্ছা ম্যাডাম, এই যে $1,00,000 উনি তাপসবাবুকে ধার দিয়েছিলেন, তার কোনো লিখিত প্রমাণ আছে? উনি ল্যাপটপে সব লিখে রাখতেন, খুঁজলে সেগুলো নিশ্চয়ই পাওয়া যাবে। আচ্ছা সমরবাবু, আপনার সাথেও তো নবারুণের আর তাপসবাবুর কথাবার্তা হতো। ইনফ্যাক্ট আপনারা একসময় খুব ভালো বন্ধু ছিলেন। তো এই টাকা ধারের ব্যাপারটা আপনি কি জানেন? আমি প্রমাদ গুনলাম। ভাবলাম জানি তো অনেক কিছুই, কিন্তু এসব তো আর এখানে বলা যাবে না। আমি ভয়ে ভয়ে বললাম, না স্যার। লুকিয়ে কিছু রাখবেন না সমরবাবু। পুলিশ পারে না এমন কোনো কাজই পৃথিবীতে নেই। তাপস, নবারুণ তোমাকে অফিসের ক্যাশ ফান্ড থেকে টাকা দেয়নি? আমি আর তাপস দুজনেই চমকে গেলাম। তাপস থতমত খেয়ে বলল, সে তো লোন নিয়েছিলাম, মাসে মাসে কেটে নেয়। আমি তাপসের উপস্থিত বুদ্ধির তারিফ না করে পারলাম না। কিন্তু তাপসকে মহা বিপদের মুখে ফেলে রুদ্রবাবু বললেন, ঠিক আছে, এবার
অফিসেই খোঁজ নিতে হবে। আর ম্যাডাম, নবারুণের ল্যাপটপটা আমাদের দরকার। অফিস থেকে খবর নেওয়া হলো। খবর পেয়ে তো আমার চোখ কপালে। প্রায় 1,30,000 গরমিল। তার মানে 1,30,000 টাকা নবারুণ আর তাপস মিলে সরিয়েছে। আমি মোটামুটি নিশ্চিত খুনে তাপসের হাত থাক বা না থাক, কিন্তু কারচুপিতে আলবাত আছে। রুদ্রবাবু আমাকে ছেড়ে দিলেন, অর্থাৎ আমি বাড়ি চলে যেতে পারবো। কিন্তু লিপি আর তাপস আপাতত এই এলাকা ছেড়ে কোথাও যেতে পারবে না। আমি ভাবলাম অফিসার বটে একটা, লিপিকেও সন্দেহের চোখে দেখছে। আর দেখবে নাই বা কেন? নবারুণ খুন হোক বা আত্মহত্যা, লিপি তো বাড়িতেই ছিল। আমি ঠিক করলাম আজ রাতে তাপসের বাড়িতে থেকে কাল ভোর ভোর বেরিয়ে একেবারে অফিস জয়েন করব। সে রাতে তাপসকে বললাম, টাকার গরমিলটা তো বড্ড বেশি, কিন্তু তুই যে বলেছিলি 1,10,000। আমিও তো তাই জানতাম রে, কিন্তু নবারুণ যে আড়ালে আড়ালে এত হাত সাফাই করেছে তা কে জানতো। আমার কি মনে হয় জানিস, এত টাকার চাপেই বেচারা আত্মহত্যা করেছে। এবার যদি তোর কোম্পানি পুলিশে এফআইআর করে, তাহলে তো তোকে এরা গ্রেফতার করবে। সে জানি রে, তবে নবারুণ নিজে মরে আমাকেও ডুবিয়ে গেল। বিশ্বাস কর, আমিও জানতাম না ও এত টাকা নিয়েছে। নবারুণের ওই ল্যাপটপে যদি তোর নামে হিসেব থাকে তাপস, তাহলে তো তোকে ওরা খুনের মামলাতেও জড়াবে। তাপস হতাশাগ্রস্তভাবে মাথা নাড়ল। সেদিনও আমি তাপসের বাড়িতে রাতে থেকে গেলাম। ভোর রাতে একটা হইচইয়ের শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি ধর্মর করে উঠে গিয়ে জানলাম তাপসের বাড়িতে চুরি হয়েছে। আর ঘটনাটা ঘটেছে ভোর রাতেই। ঘর থেকে তাপসের মোবাইল, মানিব্যাগ আর কাকিমার আলমারি থেকে বেশ কয়েকটা দামি শাড়ি চুরি হয়েছে। তাপস বলল, সমর, দেখ তো তোর কিছু চুরি যায়নি তো? আমি এবার খেয়াল করলাম আমার হাত ব্যাগটা খোয়া গেছে। টাকা পয়সা বেশি ছিল না, কিন্তু আমার প্যান কার্ড, আমার একটা ছবি আর কিছু টাকা ছিল, সব হাওয়া। তাপস খুব দুঃখ করে বলল, সরি সমর, তোকে এখানে ডেকে আমি খুব বিপদে ফেললাম। তুই চিন্তা করিস না, আমি পুলিশকে খবর দিচ্ছি। দেখ, আমার যা গেছে তা দামি ঠিকই, তবে তার জন্য আমি পথে বসবো না। কিন্তু তোদেরটা আগে ভালো করে দেখ। আর এমনিতেই তুই পুলিশের খপ্পরে পড়ে আছিস, এরপর না আবার অন্য কিছু হয়ে যায়। তাপস খুব বিষাদগ্রস্ত মনে আমার দিকে তাকালো। আমার খুব খারাপ লাগছিল। যতই হোক পুরনো বন্ধু তো, বিপদে পড়ে গেছে, কি হবে কে জানে। কিন্তু আমি আর বেশি ভরসা পেলাম না, চলে যাওয়াটাই স্থির করলাম। আজ চুরি, কাল যদি খুন হয়ে যাই, যা গেছে যাক। নবারুণের কেসে অনেক বড় চক্র থাকতে পারে ভেবে আমি আর দাঁড়ালাম না, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। স্টেশনে বসে বসে ভাবছিলাম, গেলাম নবারুণের আত্মহত্যার খবরে, আর ফিরছি এক রাস চিন্তা নিয়ে। তাপসকেও আমার সন্দেহ হলো। দুজনে একই অফিসে একই বিভাগে চাকরি করে, আর দুজনের মধ্যে এত ভাব, নিশ্চয়ই কোনো গরমিল আছে। মাইকে ঘোষণা করলো কল্যাণী যাওয়ার ট্রেন আসছে। আমি উঠে দাঁড়ালাম, কিন্তু চোখের সামনে দেখি একজন পুলিশ কনস্টেবল। আমাকে এসে জিজ্ঞাসা করলেন, আপনি কি মিস্টার সমর দাস? আমি ভয়ে ভয়ে মাথা নাড়লাম। পুলিশটি আমার বুকে কাঁপুনি ধরিয়ে দিয়ে বলল, আপনার নামে ওয়ারেন্ট আছে, আপনাকে একবার থানায় যেতে হবে। আচ্ছা মশাই, আপনি এত বোকা বোকা দেখতে, কিন্তু পেটে পেটে যে আপনার এই, বুঝতে পারিনি তো। আমি ভ্যাবাচাকা খেয়ে বললাম, কিন্তু স্যার আমি কি করলাম? যে বন্ধুর বাড়িতে রইলেন সেই বন্ধুর বাড়িতেই কিনা চুরি করলেন? আমি তো মিস্টার সান্যালের কথা শুনে আকাশ থেকে পড়লাম। স্যার আমি চুরি? স্যার এই মাথার দিব্যি কেটে বললাম, স্যার আমি খুব ভদ্র ঘরের ছেলে। স্যার চুরি টুরি আমাদের বংশে কেউ কোনোদিন করেনি স্যার, ওসব ভাবতেই পারি না। ভাবতে পারেন না? এবার ভাবুন, আপনার বন্ধু কিছুক্ষণ আগে এসে আপনার নামে এফআইআর করে গেছে। আপনি ওর বাড়ি থেকে মোবাইল, শাড়ি চুরি করে পালিয়েছেন। আমি কাঁদবো না হাসবো না দেওয়ালে মাথা ঠুকবো বুঝতে পারলাম না। আমি বললাম, স্যার আমি একবার তাপসকে ফোন করছি। আমি ফোনটা বার করলাম। ফোন করতে গিয়ে দেখি মোবাইলের সিমটাই নেই। আমি অবাক হয়ে গেলাম। বুঝলাম
তাপসের বাড়ির চুরির ঘটনাটা একটা নাটক, আর আমি নিজেই এতে ফেঁসে গেছি। নিজেকে বাঁচাতে আমি তাপস আর নবারুণের সমস্ত ঘটনা একটু না বাড়িয়ে রুদ্রবাবুকে বলে দিলাম, আপনি বাঁচলে বাপের নাম। আপনাকে আমি এখনই গ্রেফতার করব, আগে বলেনি কেন? আগে স্যার, আমি একটু ভীতু প্রকৃতির, তাই বলতে সাহস পাইনি। তার মানে চুরি আপনি করেননি, আপনাকে তাপসবাবু ফাঁসিয়েছে বলছেন আপনি? আমি মরা নবারুণের নামে দিব্যি দিচ্ছি স্যার, এ কাজ তাপসের। তাপস আমায় ফাঁসাচ্ছে। তাপসবাবু কি আপনাকে বলেছেন যে নবারুণ বাবু কেন আত্মহত্যা করেছেন? স্যার, ও যে আত্মহত্যা করেছে আপনি এত নিশ্চিত হলেন কি করে? খুনও তো হতে পারে। ময়না তদন্ত যদিও বলছে যে আত্মহত্যা, কিন্তু আমি এখনো এটাকে খুন বলেই মনে করি, আর এ ব্যাপারে আমাদের তদন্ত চালু আছে। স্যার, আমি কি তবে যেতে পারি? যেতে পারি মানে? আপনার নামে এফআইআর আছে চুরির অভিযোগ। এই দেখুন স্যার, আমার কাছে কিছুই নেই। চুরি করলে তো চুরি যাওয়া জিনিস আমার সঙ্গে থাকবে। কোথাও বিক্রি করে দিয়েছেন নিশ্চয়ই। নিন এবার সত্যি কথাটা বলুন। আমি সত্যি বলছি স্যার, চুরি ওর বাড়িতে হয়েছে ঠিকই, কিন্তু তখন ওর বাড়িতে আমিও ছিলাম। আমারও কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গেছে ওই চুরিতে। তা আপনার কি কি চুরি গেছে? আগে স্যার, প্যান কার্ড আর ছবি। আর স্যার, অফিসে যাওয়ার ব্যাগে আমার এটিএম কার্ড আর চেক বইটাও ছিল। এত দরকারি জিনিস চুরি গেল আর আপনি পুলিশে কমপ্লেনই করলেন না? আপনি কি মশাই? আমি আর বললাম না যে সিম চুরি গেছে, শুধু বললাম, স্যার আপনি একবার তাপসকে ডাকুন, ও দেখি আমার সামনে কি বলে। ও আমার এত কাছের বন্ধু হয়ে শেষে কিনা চোরের বদনাম দিল। ওয়ারেন্ট যখন বেরিয়েছে তখন গ্রেফতার আপনাকে করতেই হবে। একমাত্র যদি কোনো জামিনদার পান তবে ছাড়া পাবেন। বুঝতেই পারছেন স্যার, টাকা নেই, টাকা তোলার কার্ডও নেই, চেক বইও নেই। জামিনের টাকাটা দেবো কোথা থেকে স্যার? রুদ্রবাবু শুনলেন না, আমায় জেলে পুরে দিলেন। ভারী রাগ হলো আমার। বন্ধু শেষকৃত্যে এসে শেষে কিনা চোরের অপবাদে একেবারে জেল। আমি জেলবন্দি হয়ে রইলাম টানা 10 দিন। আমি জানি আমার কোনো অপরাধ নেই, তাও নিজের বন্ধু আমায় ফাঁসিয়ে দিল। কিচ্ছু করার নেই আমার। এর মধ্যে শুধু একবার জেলের ফোন থেকে ফোন করে অফিসে বলে দিয়েছি মায়ের শরীর খারাপ থাকার জন্য আমার অফিস যেতে আরো 20 দিন লাগবে। জানি না ওরা বুঝতে পেরেছে কিনা। বুঝলে বা জানলে আমার সরকারি কেরানির চাকরিটা হয়তো থাকবে না। তাপস একবারের জন্য দেখা করতে এলো না। 11 দিনের দিন আমি খবর পেলাম নবরুণের বউ তাপসের ওপর থেকে খুনের অভিযোগ তুলে নিয়েছে, আর পুলিশও এই ব্যাপারে আর তদন্ত করবে না। নবরুণ সুইসাইড করেছে ঘুমের ওষুধ আর বিষ খেয়ে, এই হিসেবেই ওর ফাইল বন্ধ করে দেবে। আর ওর অফিসের টাকার কারচুপিতে নবরুণকেই দোষী সাব্যস্ত করেছে। কিন্তু নবরুণকে আর ধরবে কিসে? ও তো এখন এসবের বাইরে। আমি ভাবলাম দেওয়ালে মাথাটা ঠুকি, কিন্তু পারলাম না। তারপর রুদ্রবাবুকে বলে কয়ে একটা জামিনদার জোগাড় করে আমার হাতে সোনার আংটিটা বিক্রি করে জামিন নিলাম 11 দিনের মাথায়। রুদ্রবাবু আমায় বললেন, আজকাল আপনার বন্ধু তাপস আর লিপিকে একসাথে দেখা যাচ্ছে, আপনিও কি এবার এদের সাথে যোগ দেবেন নাকি? আমি বুকে চাপা হাসি নিয়ে একটা নেতিবাচক মাথা নেড়ে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে ঠিক করলাম একবার তাপসের বাড়ি যাব। আমাকে এভাবে ফাঁসানোর কারণটা আমার জানতে খুব ইচ্ছে করছে। 11 দিনও আমাকে জেলের ঘানি টানিয়েছে, তারপর এখন লিপির সাথে একজোট হয়েছে। তাপস বাড়ি নেই, তাপসের মা জানালেন। কোথায় গেছে কখন আসবে জিজ্ঞাসা করায় কাকিমা বললেন, কোথায় গেছে বাবা তা তো বলতে পারবো না, কখন আসবে তাও জানি না, মাঝে মধ্যে তো আজকাল রাতেও বাড়ি আসে না। আমি চমকে উঠলাম। ভাবলাম রাতের ঠিকানা নিশ্চয়ই লিপির বাড়ি। আমি নবারুণের বাড়ি চিনি, 2-1 বার গেছিলাম। একটা ডুপ্লেক্স টাইপের বাড়ি, নিচে গ্যারাজ, ওপরে 3 কামরার ঘর। এখন সন্ধে 7টা, গ্যারাজটা বন্ধ। আমি সিঁড়ি দিয়ে আস্তে করে উপরে উঠে গেলাম। বসার ঘরে
তাপস আর লিপির গলা শুনতে পেলাম। তাপস বলছে, শোনো, আমি খবর পেয়েছি সমরের আজকালের মধ্যে জামিন হয়ে যাবে। আমাদের কিন্তু ওর অ্যাকাউন্ট থেকে টাকাটা কাল সকালের মধ্যেই সরাতে হবে, আমাদের জয়েন্ট অ্যাকাউন্টে। আরে বাবা, তুমি এত চিন্তা করছো কেন? সমর ছাড়া পেয়ে কি আর কালকের মধ্যেই জানতে পারবে যে ওর অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা ঢুকেছে? ও একটা বেচারা ছেলে, বেচারা জানতেই পারলো না যে ওর সিম, এটিএম আর চেক বই দিয়ে ওর অ্যাকাউন্টের সব গোপন নথি এখন আমাদের কাছে। আর যদি এটাও জানতো যে ওর অ্যাকাউন্টে এখন 1.5 কোটি ঢুকেছে, তাহলে তো পাগলই হয়ে যেত। হ্যাঁ, আমি গোবেচারা, ঠিকই বলেছে। আমি বোধহয় এর চেয়েও বেশি কিছু। আমার বিরুদ্ধে এত বড় চক্রান্ত, আর আমি কিছুই টের পেলাম না। লিপির একটু অভিমানী কথা আমার কানে এলো। তবে তাপস, তুমি কিন্তু আমায় বিশ্বাস করতে পারলে না। নবারুণের হাত সাফাইয়ের টাকা, ইন্স্যুরেন্সের টাকা সব আমার অ্যাকাউন্টে ঢুকলো, কিন্তু তুমি তোমার ওই বন্ধুর অ্যাকাউন্টে সব ট্রান্সফার করে দিলে। আমার মাথার ঘিলুগুলো একসাথে বিদ্রোহ করল। ঠিক তখনই তাপসের গুরুগম্ভীর কণ্ঠস্বর আমার কানে এলো। দেখো লিপি, টাকা খুবই মারাত্মক জিনিস। সে যতই তোমার সাথে আমার সম্পর্ক থাক, তুমি যদি নবরণের টাকা নিয়ে আমাকে ভুলে যেতে, অবশ্য তা পারতে না, কারণ নবরণকে মদের সাথে বিষ আর ঘুমের ওষুধ আমরা দুজনেই দিয়েছি। তবুও কিছু করলে আমি কি আর তোমায় ছাড়তাম? আর এতগুলো টাকা শুধু তোমার অ্যাকাউন্টে রাখাটাও একটু রিস্কি হয়ে যেত না? আবার তোমার মনে কি হতো, আমাকেই হয়তো বিষ খাইয়ে মেরে দিতে? কথাটা শুনে খুব রাগ হলো আমার। এবার শুনতে পেলাম লিপি বলছে, তবে এটা বলো, কিভাবে পুলিশের সামনে তোমাকে দোষী করে আমাদের সম্পর্কটা সবার চোখে কেমন আড়াল করলাম? শুধু কি সেটা, নাকি অফিস থেকে লোপাট হওয়া সব টাকা আমার অ্যাকাউন্টে আছে সেটাও বলা? যাই হোক, সমরকে দেখে খুব একটা খারাপ ছক আমাদের মাথায় আসেনি, কি বলো? যা হয়েছে ভালোই হয়েছে। আমার অ্যাকাউন্টে তোমার অ্যাকাউন্টে টাকা না রেখে ওই বলদ সমরের অ্যাকাউন্টে রেখে এবার আমাদের নতুন খোলা জয়েন্ট অ্যাকাউন্টে কালকেই সমস্ত টাকা ট্রান্সফার করে নেব, তাহলেই কেল্লাফাতে। তারপর টাকা কার সেটা নিয়ে আমাদের কারোর কোনো অভিযোগ থাকবে না। আমি বলদ হলেও বুঝলাম যে এরা আমাকে জেলে পাঠিয়ে আমার অ্যাকাউন্টে সাময়িকভাবে টাকা গচ্ছিত রেখে নিজেদের নামে অ্যাকাউন্ট খুলে সেখানে রাখবে, যাতে ওই টাকার ভাগিদার দুজনেই হতে পারে। তাই বলি, আমার সিম কার্ডটা কেন নিল তাপস? আমি মনে মনে হিসেব করলাম, তার মানে এই মুহূর্তে আমি আমি কোটিপতি। কথাটা ভাবতেই মাথাটা ঘুরে গেল আমার। ট্রেন ছেড়ে দিয়েছে অনেকক্ষণ। আমি পেপার কিনে চোখ রাখলাম। আজকে সবচেয়ে বড় খবরে চোখ চলে গেল আমার। গতকাল রাতে শহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লিপি ঘোষ আর তাপস রায়ের মৃত্যু। বিস্তারিত খবর আমি পড়লাম না, মনে মনে হাসলাম। কাল রাতে লিপি আর তাপস নেশা করে বেহুশ হয়ে পড়েছিল, আর আমি তখন রান্নাঘর থেকে সিলিন্ডারটা খুলে দিব্যি আগুন ধরিয়ে চলে এলাম। কেউ টেরই পেল না। এরা যে কেন দরজা লক না করে নেশা করে কে জানে। আমি পেপারটাকে তাড়াতাড়ি ভাঁজ করে রেখে মনে মনে ঠিক করলাম আমার পুরনো সিমের নাম্বারটা আবার অ্যাক্টিভেট করতে হবে, তারপর ব্যাংকের অনলাইন পাসওয়ার্ডটা বদলাতে হবে, আর তারপর এটিএম কার্ডটা আনাতে হবে। 1.5 কোটি বলে কথা, যতই বলদ হই না কেন, এত টাকার লোভ সামলানো সত্যি মুশকিল। কি বলেন আপনারা? এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের বিশেষ নিবেদন সুকান্ত ভট্টাচার্যের লেখা গল্প লোভ। আমাদের প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকুন।